এদিকে হঠাৎ করেই মহা সুখবর পেল আওয়ামী লীগ। শত দুঃসংবাদের মধ্যেও যেন আশার আলো দেখতে পেল দলটি। দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনো দেশেই মেনে নেবে না। হঠাৎ করেই কপাল যেন খুলতে শুরু করেছে আওয়ামী লীগের। আপনারা দাঁড়া থাকেন না, আপনারা আমাদের হেল্প করেন। আপনারা দাঁড়া থাকেন না, কেউ আপনারা হেল্প করেন। ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা পানি নিয়ে আসেন। পানি, খাবার পানি 1 বোতল, 2 বোতল, 5 বোতল, 10 বোতল যারা আছে দয়া করে নিয়ে এসে দেন। 2024 সালের জুলাই আগস্টের কথা স্মরণ করুন। মেট্রো রেল জ্বলছে, বিটিভি ভবন জ্বলছে, সেতু ভবন জ্বলছে এবং তারপর থেকে একের পর এক আগুন লেগে চলছে দেশে। সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো। কেন এত আগুন? এই আগুন নিয়ে খেলা কেন খেলছে ইউনূস বাহিনী? চলুন খোঁজার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, জনমনে প্রশ্ন উঠেছে যে এইগুলা কি সাধারণ কোনো অগ্নিকাণ্ড নাকি কোনো মাস্টার প্ল্যানের পার্ট, যে বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করা, বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, অথবা রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেগুলো অর্থনীতির মেরুদণ্ড, সেই জায়গাতে সর্বশেষ আমাদের এয়ারপোর্টে যেটা করছে এটার তো আর কোনো ব্যাখ্যা নেই। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা সম্ভবত সর্বপ্রথম। অলরেডি 6 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে কেন লাগছে এনসিপি হঠাৎ করেই পরিকল্পিতভাবে জামাত ইসলামের বিরুদ্ধে একযোগে মাঠে নামছে? কারণ কি? এটা কি জামাত এনসিপির পরিকল্পিত নাটক? জামাত এনসিপি ইউনূসের পরিকল্পিত নাটক? না এনসিপি আসলেই সত্যিকার অর্থে জামাত বিরোধিতা নেমেছে? ইটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দর্শক, হঠাৎ করে আজকে জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন কমিশন অফিসে গিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এদিকে হঠাৎ করেই মহা সুখবর পেল আওয়ামী লীগ। শত দুঃসংবাদের মধ্যেও যেন আশার আলো দেখতে পেল দলটি। দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনো দেশেই মেনে নেবে না। হঠাৎ করেই কপাল যেন খুলতে শুরু করেছে আওয়ামী লীগের। এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না? আর এই মুহূর্তে এসে আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিএসি একটা সুসংবাদ দিয়েছেন, যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। অভিনন্দন সাইমা ওয়াজেদ পুতুল, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। আসসালামু আলাইকুম। গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, জনমনে প্রশ্ন উঠেছে যে এইগুলা কি সাধারণ কোনো অগ্নিকাণ্ড নাকি কোনো মাস্টার প্ল্যানের পার্ট, যে বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করা, বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, অথবা রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেগুলো অর্থনীতির মেরুদণ্ড, সেই জায়গাতে সর্বশেষ আমাদের এয়ারপোর্টে যেটা করছে এটার তো আর কোনো ব্যাখ্যা নেই। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা সম্ভবত সর্বপ্রথম। অলরেডি 6 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে কেন লাগছে? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি এই সকল ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র, কোনো ব্যক্তি গোষ্ঠীর দল কানেক্টেড থাকে, ছাড় দেওয়া হবে না। আমরাও মনে করি রাস্তায় দইরা ক্রস ফায়ার দিয়ে ফালাই দিতে হবে, তবে শিওর হইতে হবে ঘটনা সত্য কিনা, কারণ এটার মানে কেউই বাংলাদেশের কোনো নাগরিক এটা মেনে নিবে না। তো এর মাঝখানে আরো খারাপ খবর হচ্ছে কোনটা, যে এটা একটা পরিকল্পিত অগ্নিকাণ্ড। এমনকি এই অগ্নিকাণ্ডের পরবর্তী যে টার্গেটটা আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই যিনি নিউজ করছেন, যে মেট্রো রেল এবং সামরিক স্থাপনা, আপনি বুঝতে পারছেন যে টার্গেটটা কোন দিকে যাচ্ছে। সামরিক স্থাপনাটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে, এবং কি মেট্রো রেলটাও হতে পারে ঘটনা, এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে, কিন্তু সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ড, তাহলে কি ভিতরে কোনো যোগসাজশ? দর্শক, আমাদের পত্রিকার সূত্রটা বলছে যে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পিছনে আমদানি সংশ্লিষ্ট 2টি প্রতিষ্ঠানের যোগসাজশ চিহ্নিত করেছেন। খুবই আশ্চর্য বিষয়। প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। বোঝাই যায় এটা আওয়ামী লীগের উপর মাহমুদ ভাই এই নিউজটা করছেন। আচ্ছা, এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। নাশকতা পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল 2টি: 1, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা; 2, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের জন্য বিনিয়োগ না হয় নিরুৎসাহিত করা। বিমানবন্দরের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ঘটনায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসাবে যেহেতু এখানে সফল হয়ে গেছে, সো পরবর্তী টার্গেট হচ্ছে মেট্রো রেলে নাশকতার পরিকল্পনা। এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি, সামরিক সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে, স্যাবোটেজ ঘটানোর পরিকল্পনা আছে। সূত্র বলছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গত 5 দিনের মধ্যে একের পর 3টি গুরুত্বপূর্ণ স্থানে তাদের নাশকতার প্রমাণ রেখেছে। এই ধারাবাহিকতায় গত 14 অক্টোবর মঙ্গলবার ঢাকার মিরপুর, তারপর হচ্ছে যে 16 অক্টোবর আপনার চট্টগ্রামের ইপিজেডে, আর গতকালকে আমরা যেটা দেখলাম। নিরাপত্তা বিশ্লেষকরার বক্তব্য, এখন এখানে হয় কি যে আমাদের
ইনভেস্টিগেশন রিপোর্টগুলো ম্যাক্সিমাম সময় এটা রাজনীতিতে মোড় নেওয়ানো হয়। যে ধরেন এখন এই ঘটনার পিছনে মাহমুদ ভাই যে রিপোর্ট করছেন এটা আওয়ামী লীগ পন্থী রিপোর্ট তিনি করছেন, মানে আওয়ামী লীগের বিপরীতে যাবে এমন রিপোর্ট করছেন। আর সরকারের পক্ষ থেকে থটটা এরকমই কিন্তু যে এই নাশকতাগুলো আসলে আওয়ামী লীগই ঘটাচ্ছে। আবার আওয়ামী লীগের সময় ঠিক একই দৃষ্টিভঙ্গিতে যে কোনো দুর্ঘটনা হলে এটা বিএনপি জামাত ঘটাইছে বা শিবির ঘটাইছে, অনেক সময় ঘটায়। আবার অনেক সময় যারা মূল অপরাধী এই রাজনৈতিক গ্যারাকলে বা সাংবাদিকতার রিপোর্টের গ্যারাকলে আপনার হয় কি যে মূল অপরাধীরা চোখের আড়ালে চলে যাওয়ার সুযোগ পায়। বাংলাদেশের কোনো গণমাধ্যম কিন্তু নিরপেক্ষ না, কোনো গণমাধ্যম নিরপেক্ষ না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ঘেঁষা, এখন কেউ বিএনপি ঘেঁষা, কেউ জামাত ঘেঁষা, কোন পত্রিকা আমার দেশ পত্রিকাও নিরপেক্ষ না। সো এই জায়গাটাতে যেটা হয় আর কি বাংলাদেশে আমার কাছে মনে হয় যে একটা পত্রিকা অন্তত থাকুক নিরপেক্ষ কথা বলবে, আর প্রশাসনের মধ্যে এই জায়গাটা তৈরি হোক যে নিরপেক্ষ তদন্ত হবে। বাংলাদেশে এটা রাজনৈতিক একটা আমাদের অসহায়ত্ব, দেউলিয়াপনা, সাংবাদিকতার জগৎ দেউলিয়াপনা, যে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অপরাধগুলোকে আমরা আড়াল করে ফেলি, আর যারা বিরোধী দলে থাকে তাদেরকে আমরা সবসময় টার্গেট করি। আবার বিরোধী দলে যারা যখন থাকে তারাও বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীর সামনে যতটুকু পারে জঙ্গি দেশ, এই দেশ সেই দেশ, অথবা বিদেশি বিনিয়োগকে বাধাপ্রাপ্ত করা, অথবা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নিজেদের দেশকে নিজেরা ছোট করে। আবার এই দলগুলো যখন ক্ষমতায় আসে তখন যারা সরকারে থাকে তারা বিরোধী দল হয়, তখন আবার এই দল মনে করে যে না ভাই ওই দল দেশ বেচা দিতেছে। সো এই যে জায়গাগুলো থেকে সাধারণ মানুষ কনফ্লিক্ট থাকে যে আসলে কারা মূল অপরাধ ঘটায়। তবে আমি মনে করি দলমত নির্বিশেষে এই ঘটনাগুলোর পেছনে প্রকৃত যারা অপরাধী, যেই রাজনৈতিক দলেরই হোক, যেই মতেরই হোক, সর্বোচ্চ পানিশমেন্ট ডিজার্ভ করে তারা, দৃষ্টান্তমূলক, যেন বাকিরা গাও শিউরে ওঠে ভবিষ্যতে এমন কোনো চিন্তা করার সময়ও। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এনসিপি হঠাৎ করেই পরিকল্পিতভাবে জামাত ইসলামের বিরুদ্ধে একযোগে মাঠে নামছে, কারণ কি? এটা কি জামাত এনসিপির পরিকল্পিত নাটক? জামাত এনসিপি ইউনূসের পরিকল্পিত নাটক, না এনসিপি আসলেই সত্যিকার অর্থে জামাত বিরোধিতা নেমেছে? ইটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দর্শক, হঠাৎ করে আজকে জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন কমিশন অফিসে গিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহরা কথা বলতেছে নির্বাচন কমিশন নিয়ে। তার মধ্যে হঠাৎ নাসিরউদ্দিন পাটোয়ারী জামাত ইসলামী ঢুকিয়ে দিয়েছে। জামাত একটা ইসলামী দল, তার নামের পিছনে ইসলাম লাগিয়েছে, অথচ 90% মুসলমান। কথা একটা বলে দিয়েছে অপ্রাসঙ্গিকভাবে, কথার কোনো ব্যালেন্স নেই। আবার কি যে রহমান পরিবার, জিয়া পরিবার, রহমান পরিবার, এর মানে জামাতকে পরিবারতন্ত্রের মধ্যে ফেলতে চেয়েছে। কতটা স্টুপিড মার্কা কথা! এটা দ্বারা বোঝা যায় যে অপ্রাসঙ্গিকভাবে হলেও পরিকল্পিতভাবে জামাতের বিরুদ্ধে ভয়েস রেজ করছে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারী স্টার্ট করেছে, তার কিছুক্ষণ পরেই নাহিদ ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইংরেজিতে জামাতের বিরুদ্ধে কঠিন কথা, জামাতকে প্রতারক, অমুক্ত, নানান কিছু বলেছেন। আমি এটাই মূলত আলোচনা করছি। এখন হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারী, সালেউদ্দিন সিফাত, নাহিদ ইসলাম থেকে শুরু করে এদের যত বাহিনী আছে সবাই একযোগে জামাতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। কারণটা কি? ওরা তো জানে যে জামাতের বিরুদ্ধে বলে ওদের কোনো লাভ নেই, বিএনপির বিরুদ্ধে বললে ওদের কিছু অর্জন হতে পারে। জামাতের বিরুদ্ধে বলে ওরা যে কি করুণ পরিণতিতে পড়েছে, যেমন সাদিক ক্যামের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়ে ডাকসুর ভিপি পদ এনসিপির লোক জিতাবে, সাদিক ক্যামকে হতে দিবে না, এরকম একটা প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছিল। তা নাহিদের আমসালা সব গেছে না? তো এখন জাতীয় রাজনীতিতেও তো জয় বাংলা হয়ে যাবে যদি অযাচিতভাবে জামাতের বিরুদ্ধে লাগে। জামাত যেখানে গঠনমূলক রাজনীতি করছে, জুলাই ভিত্তিক রাজনীতি করছে, জুলাইয়ের প্রকৃত শক্তি হিসাবে জামাত এবং শিবিরকে জনগণ যেখানে গ্রহণ করছে, সেখানে জামাত শিবিরের বিরুদ্ধে বললে খুব হিসাব করে বলতে হবে। আর এনসিপির যেহেতু ভোট নাই, সাংগঠনিক কোনো শক্তি নাই, কিচ্ছু নাই, যা ছিল সব তছনছ হয়ে গেছে। এনসিপির সম্মানের জায়গাটা এরা জুলাই যোদ্ধা। রাজনৈতিকভাবে এনসিপি ধনছে, এদের কিচ্ছু নেই। শিবিরের একটা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলে যে পরিমাণ জনশক্তি আছে, সারা বাংলাদেশে এনসিপির ওই পরিমাণ জনশক্তি নেই। একসময় জামাত শিবির লোক সাপ্লাই দিত, জামাত শিবির লোক সাপ্লাই দেওয়া বন্ধ করলে ওদের ওই যে বললাম না, কয়েকটা বড় বড় হলের সমান লোক নাই সারা বাংলাদেশে, ওদের চাপাবাজির উপর পড়ে। ওদেরকে কেউ বলে জুলাই খেগো, কেউ বলে জুলাই রাক্ষস। এটা জানার কথা যে জামাতের বিরুদ্ধে লেগে ওদের কোনো অর্জন নাই। বিএনপি জুলাই ভুলি দেওয়া পার্টি, বিএনপি জুলাই যোদ্ধাদের বলে আওয়ামী ফ্যাসিস্ট, জুলাইকে বলে আবেগ। বিএনপির বিরুদ্ধে বললে জামাতের পক্ষে আসলে যদি জামাত 2-4টা সিট দেয় জিততে পারে, আর বিএনপি ওদের 50 সিট দিলেও একটাও জিততে পারে না, কারণ বিএনপি নিজেরাই তো সিট পাবে না। বাংলাদেশের জনমত কোন দিকে এটা কি ওরা জানে না? জানে। জাতি দেখছে না, ডাকসু জাকসু রাকসু চাকসুর মাধ্যমে প্রমাণিত হয়নি, তারপরও কেন পরিকল্পিতভাবে একযোগে জামাতের বিরুদ্ধে লেগেছে? নাহিদের বক্তব্য বিশ্লেষণের আগে কারণটা আগে বলি। 2টা কারণ হতে পারে। প্রথম কারণ যে এটা হতে পারে পরিকল্পিত, ইউনূস, জামাত, এনসিপির পরিকল্পিত নাটক হতে পারে। জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে জামাতকে বেশিং করা হতে পারে। কি
যে তোমরা জামাতকে গালাগালি করো টানা কয়েকদিন, এখন এনসিপির ছেলে ওদের যে ক্রেডিবিলিটির অবস্থা, ওরা জামাতের বিরুদ্ধে বললে তার সামান্যতম প্রভাব রাজনীতিতে নাই। মানে ওদেরকে এখন জনগণ এতটা প্রতারক মনে করে, বাটপার মনে করে, ওরা জামাতের বিরুদ্ধে বললে মানুষ মনে করবে যে জামাত সঠিক লাইনে আছে। এই জায়গায় হয়তোবা যেহেতু জামাতের ক্ষতি নেই, জামাত নিজেরাই হয়তো বলেছে পর্দান অন্তরালে যে তোমরা জামাতের বিরুদ্ধে টানা কয়েকদিন বলো। ইউনূস হয়তো বলেছে যে জামাতের বিরুদ্ধে কয়েকদিন বলো, গালাগালি করে এমন একটা পরিস্থিতি তৈরি করো যে এনসিপি জামাতের মধ্যে বড় বাজাবাজি। আর সামনে যেহেতু জুলাই সনদ ঘাট ধরে বাস্তবায়ন করাতে হবে, বাধ্য করতে হবে ইউনূসকে, বিএনপির প্রতারণাকে ওভারলুক করতে হলে সামনে রাজপথে জোরালো আন্দোলন করতে হবে, হয়তোবা যমুনা ঘেরাও কিংবা শাহবাগ অবরোধ, কোনো একটা কিছু করতে হবে। তার ভিত্তিতেই গণভোট সঠিক সময় আসবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে, সংবিধানের উপরে স্থান পাবে। এখন এনসিপি জামাত তো স্বাক্ষর করে ফেলেছে, জামাত সরকারকে চাপ দিবে সিগনেটরিস হিসেবে, আর এনসিপি চাপ দিবে রাজপথে। আর এনসিপি চাইলে অবরোধ করে উল্টে দিতে পারে, যেটা জামাত করতে পারে না, হিসাব নিকেশ আছে। এখন যেটা দরকার সামনে, এবং ইউনূসের এই নাটকের পার্টি ইউনূস হতে পারে। ইউনূসকে যেহেতু বিএনপিকে চাইলে একদম ওভারলোড করতে পারে না, বিএনপিকে নিয়ে চলতে হয়। এজন্য এরকম একটা নাটক হতে পারে যে এনসিপি আন্দোলনে ঘোষণা দিবে অবরোধ, সেখানে জামাত লোক সাপ্লাই দিবে এবং ইউনূস ওই অবরোধকে দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে দিবেন এবং গণভোটের ডেট নভেম্বর-ডিসেম্বরে দিয়ে দিবেন। এখন এনসিপি অবরোধ করে বাধ্য করবে ইউনূসকে, বা নাটক হবে এবং জামাত লোক সাপ্লাই দিবে, এটা ধরা পড়লে আবার সমস্যা না? এজন্য আগে এনসিপি জামাতের মধ্যে একটু দ্বন্দ্ব বা বাজাবাজি এটা একটু দেখাও, যাতে জামাত লোক সাপ্লাই দিবে এটাকে কল্পনা করতে না পারে। এটা হতে পারে, এটা একটা নাটক হতে পারে, নইলে জামাতের বিরুদ্ধে এভাবে লাগার কোনো যুক্তি আমি দেখি না। নাম্বার 1, 2024 সালের জুলাই আগস্টের কথা স্মরণ করুন। মেট্রো রেল জ্বলছে, বিটিভি ভবন জ্বলছে, সেতু ভবন জ্বলছে এবং তারপর থেকে একের পর এক আগুন লেগে চলছে দেশে। সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো। কেন এত আগুন? এই আগুন নিয়ে খেলা কেন খেলছে ইউনূস বাহিনী? চলুন খোঁজার চেষ্টা করি একটু। ঢাকার মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবনে আগুন লাগানোর ভেতর দিয়েই শুরু হয়েছিল 2024 সালের জুলাইয়ের সেই ভয়াবহ অধ্যায়। যে অধ্যায়কে কেউ কেউ বিপ্লব বলেন, কেউ কেউ অভ্যুত্থান বলেন, কিন্তু আসলে তা তো ছিল বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র আর রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে এক সন্ত্রাসী অভিযান। গতকাল টের পাননি? জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় টের পাননি যে কবর হয়ে গেছে বাংলাদেশের অস্তিত্বের? তখন মানে 2024 সালের জুলাই আগস্টে অনেকে আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন আর তো সন্দেহ নেই সেই সময় যারা আগুন লাগিয়েছিল তারাই আজও একইভাবে দেশটিকে জ্বালিয়ে চলছে। 2024 সালের জুলাই ও আগস্ট মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগানো, গার্মেন্টস শিল্প ধ্বংস, টায়ার কারখানার নাশকতা, যশোরের হোটেলে পুড়িয়ে দেওয়া, সব ঘটনাই ছিল এই পরিকল্পিত আগুন উৎসবের অংশ। এখন যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আগুনে পুড়ছে, তখন সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা মানে আপনি ইচ্ছাকৃত অন্ধ হয়ে আছেন, আপনাকে অন্ধ করে রাখা হচ্ছে। 2024 সালের জুলাই মাসে রাজধানীর মেট্রো রেল স্টেশনে আগুন লাগানো হয়েছিল একদল মুখোশধারীর হাতে। তারা দাবি করেছিল তারা নাকি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমেছে, কিন্তু বাস্তবতা কি ছিল? বাস্তবতা ছিল যে তারা জনগণের অর্থে তৈরি রাষ্ট্রীয় স্থাপনাগুলো পুড়িয়ে দিচ্ছিল। মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া কোথাও তো রেহাই পায়নি। পরে দেখা গেল ঠিক এই সময়েই বিটিভি ভবন, সেতু ভবন, এমনকি সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরেও আগুন লাগানো হয়েছিল। সচিবালয়ের কথা বলছি। এই আগুন কোনো আকস্মিক ক্রোধের ফল ছিল না, এটা ছিল রাজনৈতিক নকশা, মেটিকুলাস ডিজাইন, সংবিধান সম্মত সরকারের পতন ঘটানো এবং বাংলাদেশকে অরাজকতার পথে ঠেলে দেওয়া। যারা এই তথাকথিত জুলাই বিপ্লব নামে স্লোগান দিয়েছিল তারা আসলে গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা প্রতিষ্ঠার পথ তৈরি করেছিল। তখনকার সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশকে অর্থনৈতিক স্থিতি এবং অবকাঠামোগত শক্তির পথে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময়ে এই আগুন সন্ত্রাসীরা বুঝতে পেরেছিল নির্বাচনের মাধ্যমে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাই আগুনকে তারা করেছিল অস্ত্র, নাশকতাকে তারা করে ফেলেছিল তাদের রাজনীতি এবং ভয়কে বানিয়েছিল তাদের প্রচারণার অন্যতম কৌশল। ওটা ছিল ক্ষমতা দখলের প্রস্তুতি। আগস্টে তারা সেটাই করেছে, ক্ষমতা দখল করেছে। সংবিধান সম্মত সরকারকে উৎখাত করে একদল সুবিধাভোগী, একদল বিদেশি তাবেদার, একদল পরাজিত রাজাকার আলবদর জামায়াত চক্রের মিত্র মিলে দখল করে নিয়েছে বাংলাদেশকে। নাম দিয়েছে অন্তর্বর্তী সরকার, মুখে বলছে জুলাই সনদ, আর বাস্তবে যা যা করছে তা হলো আগুন জ্বালিয়ে বাংলাদেশকে দুর্বল করে ফেলা। তাদের মুখপাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে নিজেকে সভ্য ঘোষণা করলেন, মানে গতকাল, সেদিনই আসলে চট্টগ্রাম ইপিজেড জ্বলছিল। কিন্তু তাতে ইউনূস বা তার উপদেষ্টাদের কোনো কিছু আসে যায় না। তারা শত কোটি টাকা খরচ করে উপদেষ্টার নিজের স্ত্রীর কোম্পানির আয়োজনে এই অনুষ্ঠান করেন, নাম দেন ঐক্যের উৎসব। কিন্তু সেই উৎসব মানে কি ছিল বলেন তো?
ডক্টর ইউনূস যে চেয়ারে বসার কথা ছিল সেই চেয়ারটি পর্যন্ত মানে জ্বালিয়ে দিয়েছে। এটা নাকি উৎসব, মানে ঐক্যের উৎসব, মানে সংবিধানের মূলনীতি ছিঁড়ে ফেলা হয় যে উৎসবে, মানে সেটা নাকি আবার ঐক্যের উৎসব। কিভাবে বলেন তো? জুলাই মাসে সারা দেশে যে সহিংসতা শুরু হয় গত বছর আগস্টে, তার রূপ নিয়েছিল সরাসরি সরকার উৎখাতের অভিযানে। সেনাবাহিনী এবং প্রশাসনের একাংশকে বিভ্রান্ত করে রাষ্ট্রযন্ত্রের ভেতর বিশৃঙ্খলা ছড়িয়ে এই জুলাই সন্ত্রাসীরা সংবিধান সম্মত সরকারকে সরিয়ে দিয়েছিল। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।